প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। 19তম শিক্ষক নিবন্ধনের লিখিত ব্যাচের ভর্তি হওয়ার আহ্বান জানিয়ে আজকের ক্লাস পর্ব শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ আলোচনা করব ভিনসেন্ট ভ্যান গঘ কে এবং তাকে অদ্ভুত প্রকৃতির শিল্পী বলা হয় কেন। আমরা আজ এই বিষয়টি আলোচনা করব এবং তার শিল্প জীবন সম্পর্কেও আলোচনা করব। আপনার এখানে প্রশ্ন যতই ঘুরে আসুক না কেন, ভ্যান গঘ সম্পর্কে প্রশ্ন যেটাই ঘুরে ঘুরে আসুক না কেন, এই উত্তরটাই লিখে দিবেন। দিলে যে উত্তরটা যে উত্তরটা চাইবে এই উত্তরটা লিখলে তার উত্তর হয়ে যাবে, কারণ এর ভিতরে সবগুলো আপনার সমন্বয় করে উত্তর দেওয়া হয়েছে। যে প্রশ্ন দিক না কেন ভ্যান গঘ সম্পর্কে, এই প্রশ্নটার উত্তর লিখলেই আপনার সমস্তটা কভার হয়ে যাবে। আমি যখন আলোচনা করব তখন আপনারা এমনি সহজেই বুঝতে পারবেন। ভিনসেন্ট ভ্যান গঘ 1853 সালের 30 মার্চ নেদারল্যান্ডের ক্যাথলিক প্রদেশে উত্তর ব্রাবন্টের গ্রট জুটানে জন্মগ্রহণ করেন। এত নাম দেওয়ার দরকার নেই। ভিনসেন্ট ভ্যান গঘ 1853 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন থিওডোরাস ভ্যান গঘ ডাচ রিফর্মড চার্চের একজন পাদ্রী এবং তার স্ত্রী আনা কর্নেলিয়া কার্পেন্টাস এর প্রথম জীবিত সন্তান। এতগুলো দেওয়ার দরকার নেই, কিন্তু জানার জন্য দিয়েছি। কারণ যখন ভাইভা পরীক্ষায় বসবেন তখন এই ব্যাংকক কোন দেশের শিল্পী, তার বাবা কি করতেন, জিজ্ঞাসা করতে পারে। সেজন্য জানার জন্য দিয়েছি একবারে। আপনাদের এগুলো অনুশীলন করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো যে আপনারা শুধু জন্ম সালটা দিয়ে দেবেন এবং তিনি এই সময়ের শিল্পী ছিলেন, এতটুকু লিখলেই হবে। ভ্যান গঘের নাম তার দাদার এবং এক ভাইয়ের নাম অনুসারে রাখা হয়েছিল, যিনি তার জন্মের ঠিক 1 বছর আগে মারা যান। ভ্যান গঘ পরিবারের ভিনসেন্ট নামে পরিচিত ছিলেন। তাহলে এই ভ্যান গঘ পরিবারে কি নামে পরিচিত ছিল? ভিনসেন্ট নামে। এই নামটি তার দাদা প্রখ্যাত শিল্পী বা প্রখ্যাত শিল্প ব্যবসায়ী ভিনসেন্ট, এবং যিনি 1811 সালে লিডেন বিশ্ববিদ্যালয় থেকে থিওলজিতে স্নাতক হয়েছিলেন। মানে স্নাতক পাশ করেছিলেন থিওলজিতে আপনার লিডেন বিশ্ববিদ্যালয় থেকে। ভিনসেন্ট ভ্যান গঘ ছিলেন একজন ডাচ উত্তর অন্তর্মুদ্রাবাদী চিত্রশিল্পী, যিনি পশ্চিমা শিল্পের ইতিহাসে অন্যতম বিখ্যাত এবং প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত। মাত্র 1 দশকের কিছু বেশি সময়ে তিনি প্রায় 2100টি শিল্পকর্ম তৈরি করেন, যার মধ্যে প্রায় 860টি তৈলচিত্র, যার বেশিরভাগই তার জীবনের শেষ 2 বছরে তৈরি। আর শিল্পকর্মের মধ্যে রয়েছে প্রাকৃতিক দৃশ্য, স্থিরচিত্র, প্রতিকৃতি এবং আত্মপ্রতিকৃতি, যা বেশিরভাগই সাহসী রং এবং নাটকীয় তুলির আসলে চিহ্নিত, যা আধুনিক শিল্পের বহিঃমুদ্রাবাদের উত্থানে ভূমিকা রেখেছিল। ভ্যান গঘের কাজ তার মৃত্যুর আগে সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছিল, যখন তিনি 37 বছরে নিজের হাতে গুলিবিদ্ধ হয়ে আত্মহত্যা করেন। জীবিত দশায় ভ্যান গঘের মাত্র একটি চিত্রকর্ম, লাল দ্রাক্ষাত্র, বিক্রি হয়েছিল। উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া ভ্যান গঘ ছোটবেলায় আঁকতে পছন্দ করতেন এবং ছিলেন গম্ভীর, শান্ত ও চিন্তাশীল। তবে তার মধ্যে মানসিক অস্থিতিশীলতার লক্ষণ দেখা দিয়েছিল। যুবক বয়সে তিনি একজন চিত্রকর্ম বিক্রেতা হিসেবে কাজ করতেন এবং প্রায় ভ্রমণ করতেন। কিন্তু লন্ডনে আসার পর তিনি বিষাদগ্রস্ততায় ভুগতে শুরু করেন। এরপর তিনি ধর্মের দিকে ঝুঁকেন এবং দক্ষিণ বেলজিয়ামে মিশনারি হিসাবে কিছু সময় অতিবাহিত করেন। পরবর্তীতে তিনি শারীরিক অসুস্থ এবং একাকিত্বের মধ্যে ডুবে যান। তিনি আধুনিকতাবাদী শিল্প নেতার বিষয়ে সচেতন ছিলেন এবং বাড়িতে ফিরে 1881 সালে চিত্রাঙ্কন শুরু করেন। তার ছোট ভাই থিও তাকে আর্থিক সহায়তা করতেন এবং তার মধ্যে দীর্ঘদিন এই চিঠিপত্র বিনিময় ঘটেছিল। ভ্যান গঘের প্রথম দিকের কাজগুলো মূলত স্থিরচিত্র এবং কৃষক শ্রমিকদের চিত্রায়ন। 1886 সালে তিনি প্যারিসে চলে যান এবং সেখানে তিনি আফগার্দ শিল্পীদের সাথে পরিচিত হন, যাদের মধ্যে ইয়ামিল বার্নার্ড এবং পল গোগা ছিলেন, যারা অন্তর্মুদ্রাবাদের বাইরে শিল্পের নতুন পথ খুঁজছিলেন। প্যারিসে অসন্তুষ্ট এবং শিল্পে পরিবর্তন এবং সহযোগিতার ক্রমবর্ধমান চেতনা দ্বারা অনুপ্রাণিত হয়। 1888 সালে ফেব্রুয়ারিতে ভ্যান গঘ দক্ষিণ ফ্রান্সের আর্লেসে চলে যান, যেখানে তিনি একটি শিল্পী কমিউন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।
সেখানে গিয়ে ভ্যান গগের শিল্প পরিবর্তিত হয়, তার চিত্রকর্মগুলো উজ্জ্বল হয়ে ওঠে এবং স্থানীয় জলপাই বাগান, গমের ক্ষেত, সূর্যমুখী গাছের চিত্রায়নে তিনি মনোনিবেশ করেন। ভ্যান গগ গগাকে আর্লেসে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং গগার আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ভ্যান গগ মনোবেদী এবং ভ্রমের শিকার হন, যদিও তিনি তার মানসিক স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তবুও তিনি প্রায় তার শারীরিক স্বাস্থ্য উপেক্ষা করতেন, সঠিকভাবে খেতেন না এবং অতিরিক্ত মদ্যপান করতেন। এই যে মানসিক টেনশন থেকে দূর থাকার জন্য তিনি অতিরিক্ত মদ্যপান করতেন। গগুইনের সাথে তার বন্ধুত্ব একটি শেভিং রেজারের সংঘর্ষের পর শেষ হয়ে যায়, যখন রাগে তিনি তার বাম কান কেটে ফেলেন। ভ্যান গগ মনোরোগ হাসপাতালে কিছু সময় কাটান, যার মধ্যে একটি সময় তিনি সারেমিতে ছিলেন। নিজেকে হাসপাতাল থেকে ছাড়িয়ে তিনি প্যারিসের কাছে ওভের সুর ও ওয়াজের আওয়ার্ডস জাভক্সে চলে যান এবং হোমিওপ্যাথিক ডাক্তার পল গাসের তত্ত্বাবধানে আসেন। তার বিষণ্ণতা অব্যাহত ছিল এবং 1890 সালের 27 জুলাই ভ্যান গগ তার বুকের মধ্যে একটি রিভলভার দিয়ে গুলি করে আত্মহত্যা করেন বলে মনে করা হয়। দুদিন পরে এই আঘাতের কারণে তার মৃত্যু হয়। ভ্যান গগের কাজ তার জীবনের শেষ বছর সমালোচকদের শিল্পসম্মত মনোযোগ আকর্ষণ করতে শুরু করে। শিল্প ও জীবন কাহিনী সাধারণ মানুষের ভুল বোঝা প্রতিভার প্রতীক হিসাবে জনপ্রিয়তা লাভ করে, যার পেছনে বড় ভূমিকা ছিল তার বিধবা ভগ্নিপতি জোহানা ভ্যান গগ বঙ্গারের প্রচেষ্টা। তবে সাহসী রঙের ব্যবহার, প্রকাশমুখী রেখা এবং ঘন রঙের প্রয়োগ বিশ্ব থেকে গোড়ার দিকে হবিস্ট এবং জার্মান বহিমুদ্রাবাদের মতো অগ্রণী শিল্প গোষ্ঠীগুলোকে অনুপ্রাণিত করে। পরবর্তী দশকগুলোতে ভ্যান গগের কাজ ব্যাপক সমালোচনামূলক এবং বাণিজ্যিক সাফল্য অর্জন করে এবং তিনি পীড়িত শিল্পীদের রোমান্টিক ধারণার একটি স্থায়ী প্রতীক হয়ে ওঠে। আজ ভ্যান গগের শিল্পকর্মগুলো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল চিত্রকর্মগুলির মধ্যে রয়েছে। তার শিল্পকর্ম এবং উত্তরাধিকারকে সম্মানিত এবং উদযাপিত করা হয় আমস্টারডামের ভ্যান গগ জাদুঘরে, যেখানে তার আঁকা চিত্রকর্ম এবং অঙ্কনের বৃহত্তম সংগ্রহ রয়েছে। ভিনসেন্ট ভ্যান গগের উল্লেখযোগ্য শিল্পকর্ম সম্পর্কে নিচে আলোচনা করা হলো। তাহলে ভ্যান গগ সম্পর্কে যে কোনো প্রশ্ন করুক না কেন, এই উত্তর যদি লিখে দেন তাহলে সেই প্রশ্নের উত্তর কিন্তু হয়ে যাবে। এর ভিতরে কিন্তু সবকিছু অ্যাডজাস্ট করে ঢোকানো হয়েছে ভ্যান গগ সম্পর্কে। অনেকেই জানেন না যে ভিনসেন্ট ভ্যান গগ চিত্রশিল্পীতে ক্যারিয়ার বেছে নিয়েছিলেন যখন তার 28 বছর বয়স। আবার তিনি মারাও গেলেন কম বয়সে। তবু 10 বছরের মধ্যে প্রায় 900 ছবি এবং 1100 স্কেচ ও লিথোগ্রাফ এঁকেছিলেন তিনি। সমস্যা জর্জরিত গগ বারবার একই বিষয়বস্তুতে ফিরে গেছেন, প্রায় একই রকম সানফ্লাওয়ারের ছবি বারবার এঁকেছেন। ওই যে তার মনের মতো হইতো না, দেখতে ভালো লাগতো না, এজন্য একই ছবি তিনি বারবার আঁকছেন। কিন্তু তিনি পোস্ট ইম্প্রেশনিজমকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। জীবিত অবস্থায় বলতে গেলে তেমন কোনো স্বীকৃতি পাননি, অথচ এখন কোটি কোটি টাকার তার ছবি বিক্রি হয়। পোস্টার, নোটবুক, টি শার্ট, মগ, এমনকি দেশেলাই বক্সেও তার আঁকা ছবি থাকে। তার জীবন নিয়ে চলচ্চিত্র হয়েছে। উল্লেখ্য, তালিকাটি গগের মাস্ট সি এর একটি ছোট অংশ মাত্র। তবে তালিকাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ গগের শিল্পসত্তাকে আলাদাভাবে বোঝাতে সাহায্য করে। তালিকায় গগের শুরুর দিকে আঁকা পটেটো ইটার্স থেকে শুরু করে তার মৃত্যুর মাত্র 3 মাস আগে আঁকা পোর্ট্রেট অফ ডক্টর গ্যাসেও রয়েছে। তার উল্লেখযোগ্য শিল্পকর্মের মধ্যে আছে কি দ্য স্ট্রেনাইট, দ্য পটেটো ইটার্স, ভাস উইথ সানফ্লাওয়ার্স, আইরিস এবং ক্যাফে টেরেস অ্যাট নাইট। এরপর একটা আছে সেলফ পোর্ট্রেট উইথ ব্যান্ডেজ ইয়ার। এখানে আপনারা যে কোনো 3টা অথবা 4টা শিল্পকর্মের বর্ণনা দেবেন, 5টা বর্ণনা দেওয়ার দরকার নাই। আর যদি কেউ 5টা বর্ণনা দেয় শিল্পকর্মের, তাহলে সে শিল্পকর্মের বর্ণনাগুলো ছোট করে দিবে, শিল্পকর্মের বর্ণনাগুলো ছোট ছোট করে দিবে। আমরা এখন তার শিল্পকর্মের বর্ণনাগুলো শুনবো। দ্য স্ট্রেনাইট। কিছু কিছু সৃষ্টি এমন থাকে যা কখনো কখনো স্রষ্টাকেও ছাড়িয়ে যায়, তাতে অবশ্য স্রষ্টার সার্থকতা। ভিনসেন্ট ভ্যান গগের স্ট্রেনাইট অনেকটা এমনই।
1888 সালে নিজের কান নিজেই কেটে ফেলেছিলেন তিনি। এরপর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে স্বেচ্ছায় ফ্রান্সের সেন্ট রেমি ডি প্রদেশের একটি আশ্রমে ভর্তি হন। সেখানে 1890 সালে তার ঘরের পূবমুখী জানালা দেখে দেখে এঁকেছিলেন এটি। শুনে অবাক লাগলেও তিনি তেল রঙে আঁকা এই রাতের আকাশটি এঁকেছিলেন ভোরবেলায়, ঠিক সূর্যটার একটু আগে। দিনের বিভিন্ন সময় বিভিন্ন আবহাওয়াকে কেন্দ্র করে দৃশ্যটিকে তিনি এঁকেছিলেন 21 বার। এরপর দা পটেটো এটার্স, এটি গকের আঁকা প্রথম ছবি না হলেও তার প্রথম মাস্টারপিস ছবি এটা। 1885 সালে আঁকা এই ছবিটি এখন আমস্টারডামের ভ্যান গক মিউজিয়ামে আছে। রেমব্রান্ডকে অনুসরণ করতে গিয়েই হয়তো গগা এখানে বেছে নিয়েছিলেন একরঙা অন্ধকার পরিবেশ। শ্রমজীবী খেটে খাওয়া মানুষ আর তাদের সাদামাটা জীবনের প্রতি ভালোবাসা থেকেই গগা এই ভ্যান গগ এই ছবিটি এঁকেছিলেন। এতটুক দিলেই হবে, ঠিক আছে, এতটুক দিলে হবে, নিচে বর্ণনা দেওয়ার দরকার নেই। ছবিটিকে বাস্তবসম্মত করার সর্বাত্মক চেষ্টা করেছিলেন তিনি। ইচ্ছাকৃত ভাবেই অমার্জিত মানুষদের বেছে নিয়েছিলেন। যে হাত দিয়ে চাষিরা মাটি চাষ করেন সে হাত তো এবড়ো খেবড়ো হওয়ার কথা। ছবিতে শীতের রাতে জীর্ণ কুঠিরে 5 জন মানুষের দেখা মেলে, যাদের মধ্যে 4 জন নারী আর 1 জন পুরুষ। অন্ধকারে আঁকা সত্ত্বেও তাদের মিশ্র অভিব্যক্তির বাস্তব চিত্র এঁকেছেন ভ্যান গগ। দেখলে মনে হবে একটু কান পাতলেই তাদের কথা শোনা সম্ভব। নেদারল্যান্ডসের কৃষক পরিবারের দা ব্রুটসকে মডেল ধরে ছবিটা, ছবিটি সব পরিশ্রমী মানুষের প্রতি গকের মমত্ববোধ আরো অনুরাগের পরিচয় বহন করে। তিনি চেয়েছিলেন মানুষ যেন এসব খেটে খাওয়া শ্রমিকদের হাড়ভাঙ্গা পরিশ্রমের মূল্য দিতে শেখে। ভাস ভ্যাচ উইথ 15 স্যাম্পলার, মানে ফুলদানি সহ 15টি আপনার সূর্যমুখী ফুল। জড়বস্তুর ছবি আঁকায় ভিনসেন্ট ভ্যান গগের জুড়ি মেলা ভার। এ যাবৎ আঁকা সবচেয়ে জনপ্রিয় চিত্রকর্মের মধ্যে স্যাম্পলার সিরিজের ছবিগুলো অনেক উপরে থাকবে। 2টি সিরিজের আছে মোট 12টি ছবি, যেগুলো তিনি এঁকেছিলেন 1887 থেকে 1889 সালের মাঝামাঝিতে। এগুলো এখনো টোকিও, লন্ডন, আমস্টারডাম, মিউনিক ইত্যাদি বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত। এতটুকু দিলেই আনাপ, আর দরকার নেই এই প্যারা থেকে। এরপর দেখেন, জানার জন্য দেখেন, তবে তিনি কখনো সানফ্লাওয়ার নাম ছবিগুলো আঁকেননি। এই ছবিটিতে ফুলগুলো প্রাকৃতিক সৌন্দর্য আর রঙের ব্যবহার লক্ষণীয়। ভ্যান গগ যখন ছবিগুলো এঁকেছেন তখন তিনি ভাবাবিষ্ট ছিলেন। খেয়াল করলে দেখা যায় যে ছবিটিতে রেখা, রং, অনুপাতের ব্যবহার সবকিছুই খানিকটা নিয়মের বাইরে। গখের ব্যক্তি স্বাতন্ত্র্যই প্রতিকৃতি এই সূর্যমুখী ফুলগুলো। ছবিতে উনি নিজেকেই বহিঃপ্রকাশ করছেন সাবলীল ভাবে, কিংবা নিজেকে তুলনা করেছেন এবং সূর্যমুখীর সাথে। সোনালী রঙে পূর্ণ ছবিটি হয়তো তাকে ক্ষণিকের জন্য হলেও প্রশান্তি দিয়েছিল। তিনি ছবিটি আঁকতে গিয়ে হয়তো উদ্দীপনা আর গুরুত্বের উপরই বেশি গুরুত্ব দিয়েছেন। গক তার দৃষ্টিভঙ্গি জানাতে সূর্যমুখীকে প্রায় ব্যবহার করেছেন। গ্রীষ্মকালটা ক্ষণস্থায়ী আর সূর্যমুখীও খুব কম সময়ের জন্য আসে। এই ক্ষণকালীন সূর্যমুখীর মতোই তিনিও খুব কম বয়সে চলে যান পৃথিবী ছেড়ে। কিন্তু আমাদের মনের মধ্যে তিনি সব সময় আসন পেয়ে গেছেন সূর্যমুখীর পটুয়া। 19বিংশ শতাব্দীর শুরুতে আসা সোনালী হলুদাভ রঙকে তিনি লুফে নিয়েছিলেন আর সফল হয়েছেন। গখের মতো উইলিয়াম ব্লেক, ক্লদ মনে, এলেন যে গিন্সবার্গ সহ অনেকেই সূর্যমুখীর প্রতি বিশেষ অনুরাগী ছিলেন। 1987 সালে মার্চে এক জাপানি বিনিয়োগকারী নিলামে এই সূর্যমুখীর ছবিটি কিনেছিলেন $40 মিলিয়ন। সে সময় এটি রেকর্ড ছিল। এরপর আইরিসেস, ভ্যান গগের আঁকা সবচেয়ে জনপ্রিয় ছবিগুলোর মধ্যে আইরিসেস একটি। মৃত্যুর মাত্র 1 বছর আগে 1889 সালে সেন্ট রেমির সেই আশ্রমে তিনি এটি এঁকেছিলেন। আশ্রমে ভর্তি হয়ে প্রথম সপ্তাহে এটি এঁকেছিলেন। ছবি আঁকতে সমর্থ হওয়ায় মানসিক ভারসাম্য হারাননি বলে মনে করছিলেন তিনি। তাই তিনি অনেকটা আশ্বস্ত হয়ে ছবি আঁকা চালিয়ে যান। মোট 130টি ছবি এঁকেছিলেন আশ্রমে। প্রথম দিকে আঁকা ছবি বলে একটি
অস্থিরতার ছাপ নেই। দিন যত গিয়েছে তার ছবিগুলো বিশৃঙ্খল হয়ে পড়েছিল। তিনি অনেক উৎফুল্ল হয়ে অনুরাগ নিয়ে ছবিটি এঁকেছিলেন। আশ্রমের বাইরে তাকে ঘুরতে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। সেখান থেকেই তিনি এর অনুপ্রেরণা পান। আইরিসের প্রতিটি পাপড়ি এখানে মালিক। সূক্ষ্মভাবে তিনি ফুলের সৌন্দর্য বুঝে গেছিলেন। জাপানি টোকিওর বিশেষ অনুরাগী ছিলেন, আর এ ছবিতে এর প্রভাব স্পষ্ট। গত এ ছবিকে তার সেরা শিল্পকর্ম ভাবেননি, বরং তিনি একে নিয়েছিলেন স্রেফ অনুসন্ধান হিসাবে। কিন্তু তার এই ভাই থিও প্যারিসে এ ছবিটি প্রদর্শনী করেছিলেন গকের মৃত্যুর আগেই। ছবিটি 1987 সালে বিক্রি হয়েছিল 53.9 মিলিয়ন মার্কিন ডলার। আজকের দিনে এর সমপরিমাণ মূল্য 100 মিলিয়ন মার্কিন ডলার। সর্বকালের সবচেয়ে দামি চিত্রকর্মের মধ্যে এটি 15তম। লস অ্যাঞ্জেলের গেটি মিউজিয়ামে এটি এখনো সংরক্ষিত আছে। ক্যাফে টেরেস অ্যাট নাইট এর আরেক নাম দ্য ক্যাফে টেরেস ওয়ান দ্য প্লেস টু ফ্রাম। এটি গক এঁকেছিলেন 1888 এর সেপ্টেম্বরের দিকে। এই ছবিতেই তিনি প্রথম নেপথ্য তারা ভরা আকাশ আঁকেন। এখনো দর্শনীয়রা এই ক্যাফের উত্তর পূর্বাঞ্চল দিকে এরকম দৃশ্য দেখতে পাবেন। জায়গাটি এখনো আছে, তবে এখন এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ক্যাফে ভ্যান গক। গকের এই ছবিটি নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করা হয়েছে। অনেক তর্ক বিতর্ক হয়েছে যে এই ছবি কি আসলে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা লাস্ট সাপারের সৃষ্টিশীল নবরূপায়ণ। যথেষ্ট যুক্তিও দিয়েছে এর সমর্থকরা। তবে এই চিত্রকর্ম এখন পপুলার কালচারের অংশ হয়ে গেছে। ছবিতে ক্যাফের বাইরের দিকটি দেখা যাচ্ছে। দেখলে মনে হবে যেন কোনো নিশ্চিন্ত দর্শকের স্বাচ্ছন্দ্য কল্পনা, যেন কেউ কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়াই চোখের সামনে থাকা সৌন্দর্যকে উপভোগ করছেন। বক্তাই বলেছিলেন যে দিনের থেকে রাত আরো বেশি জীবন্ত, আরো বর্ণিল। উষ্ণ হলুদ, সবুজ আর কমলা রঙের তীক্ষ্ণ বৈসাদৃশ্য সহজেই দৃষ্টি আকর্ষণ করে। রাতের ছবি হওয়া সত্ত্বেও এতে আলো রংটি অনুপস্থিত। মূলত এই ছবি দিয়েই গক তার আইকনিক তারা ভরা আকাশ আঁকা শুরু করেন, যেখানে কালো রংটি তিনি অন্ধকার হওয়া সত্ত্বেও, রাতের দৃশ্য হওয়া সত্ত্বেও কালো রংটি অনুপস্থিত রেখেছেন। এটা তার একটা নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য। ট্রিলজি বলা চলে যে পূর্ণতা পায় স্টে নাইট ওভার দ্য রোল আর স্টে নাইটের মাধ্যমে। ছবিটি তিনি স্মৃতি থেকে নয়, বরং সামনে বসে দেখে উপভোগ করে আঁকেন। তিনি ছবিটির কোথাও তার স্বাক্ষর রাখেননি, তবে তার চিঠিগুলো থেকে গবেষকরা নিশ্চিত করেছেন বা নিশ্চিত হয়েছেন এটি তারই আঁকা ছবি। অবাক করার মতো ব্যাপারটি হলো এই চিত্রকর্মটিতেও তার অবস্থানগুলো একদম ঠিক। সবচেয়ে বেশি এই চিত্রকর্মের মধ্যে তিনি যেসব বিষয়বস্তু ফুটিয়ে তুলেছিলেন অন্য অন্য যে চিত্রকর্ম আছে তার মধ্যে এটিও একটা অন্যতম বলে তিনি পরিচয় করে দিয়েছেন। এটিকে তিনি দ্বিতীয় অবস্থান, তার যত বিখ্যাত শিল্পকর্ম আছে তার মধ্যে দ্বিতীয় স্থান বলে বিবেচনা করেছেন। এটি এখন সংরক্ষিত আছে নেদারল্যান্ডসের ক্রোলার মুলার জাদুঘরে। সেলফ পোর্ট্রেট উইথ ব্যান্ডেজ ইয়ার, তার মানে তার নিজেরই পোর্ট্রেট অঙ্কন করছিলেন কানে ব্যান্ডেজ সহকারে, মানে কানে ব্যান্ডেজ করা, যে কান কেটে নিয়েছিল, এই কান কেটে নেওয়ার ফলে এই যে ব্যান্ডেজ করা ছিল সেই সহ ছবিটা অঙ্কন করেছিল। এখানে কি কাহিনী আছে? ভ্যান গগ তার আত্মপ্রতিকৃতির জন্য জনপ্রিয় ছিলেন। জীবিত দশায় 30-এর বেশি আত্মপ্রতিকৃতি এঁকেছিলেন তিনি। পল গগানের সাথে একটি ঘটনার সূত্র ধরে তিনি খুর নিয়ে নিজের বাম কানের অংশ কেটে ফেলেছিলেন। তারপর তিনি পতিতালয়ে গিয়ে রজাসেলকে এই কাটা অংশ উপহার দেন আর সারা জীবন এটিকে আগলে রাখতে বলেন। এই ঘটনার পরই তিনি দুটো প্রতিকৃতি আঁকেন। উল্লেখ্য, ভ্যান গগের বাম কানে ব্যান্ডেজ থাকলেও আত্মপ্রতিকৃতি আঁকতে গিয়ে আয়না ব্যবহার করার কারণে ডান কান বলে মনে হচ্ছে। তিনি নিজের ছবি নিজের আয়নায় দেখে অঙ্কন করছেন। এই জন্য
যখন আয়নায় দেখবে তখন ওই যে আপনার প্রতিফলনের কারণে ডানটা বাম হয়ে যাবে, বামটা ডান হয়ে যাবে। এই জন্য এটা ছবিতে এমন দেখা যাচ্ছে। ছবিতে ভ্যান গঘকে একটি টুপি আর ওভারকোট পরে থাকতে দেখা যাচ্ছে। মুখের অভিব্যক্তিতে কিছুটা বিষণ্ণতার ছাপ। পেছনে জাপানি ব্লক প্রিন্ট থেকে বোঝা যায় যে তিনি উকিওয়ের বিশেষ অনুরাগী ছিলেন। লম্বা তুলির আঁচড় আর নান্দনিক রঙের মিশেলে তিনি নিজের মনের অশান্তি আর টালমাটাল অবস্থাকে তুলে ধরেছিলেন। এরা দান্দনিক, এরা নান্দনিক হবে, ঠিক আছে? আঁচড় আর নান্দনিক। 1889 সালে আঁকা এই ছবিটি এখন লন্ডনের কোটলোন গ্যালারিতে সংযুক্ত আছে। কোটলোড গ্যালারিতে এটা সংরক্ষিত আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিনসেন্ট ভ্যান গঘ সম্পর্কে যে প্রশ্ন আসুক না কেন, এই প্রশ্নের উত্তরটা আপনি লিখে দিলেই পারফেক্ট। এর ভিতরে সবকিছু তুলে ধরা হয়েছে, কোনো কিছু বাদ দেওয়া হয়নি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকার জন্য।